নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা নীতি কাহিনী। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। পুরানো চাকর নীলমণি। এ বাড়িতে সে অনেক দিন থেকেই কাজ করছে। কি একটু সামান্য ত্রুটিতে সেদিন যোগেশবাবু তার ওপর খাপ্পা হয়ে উঠলেন। বললেন, নেই মাংতা, দূর হয়ে যাকো। পয়সা ছড়ালে লোকের অভাব হয়? ওকে আমি কিছুতেই রাখব না। গৃহিণী এসে ওকালতি করলেন। ও বলছে এবার থেকে ও খুব সাবধান হবে, এবারটা ওকে মাপ করো। যোগেশবাবু বললেন, কিছুতেই নয়, আমি অন্য লোক রাখব। নীলমণি অপরাধীর মতো দরজার বাইরে দাঁড়িয়ে থেকে বললে, একটু অন্যমনস্ক ছিলুম, তাই হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। আর কখনো। ওই নিয়ে তর্ক করতে গেলি কেন? কিছুতেই তোকে আর রাখবো না। তুই আজই এ বাড়ি থেকে চলে যা। আপনি যেতে বললে যাব বই কি বাবু, কিন্তু কিন্তু টিন্তু আমি শুনবো না। আমি অন্য লোক ঠিক করেছি, তুই আজই চলে যাবি, বুঝলি? আজই। নীলমণি আর কোনো কথা বললে না। এক পা করে সেখান থেকে চলে গেল। সন্ধ্যার পর গৃহিণী মণিমালা এসে যোগেশবাবুকে বললেন, নীলুকে তো জবাব দিলে, অন্য একজন তো চাই। নিশ্চয়ই চাই, এবং কালই হয়তো পাওয়া যাবে। তা ও ব্যাটা গেল কখন? তখনই চলে যাচ্ছিল। আমি খাওয়া দাওয়া করে যেতে বললুম, তাই গেছে। যাবার সময় তোমাকে খুঁজলে, পেন নাম করে যাবে বলে। তুমি তখন ঘুমুচ্ছিলে। তাহলে দুপুরবেলায় গেছে? হ্যাঁ, খেয়ে দিয়ে সমস্ত বাসনকোসন মেজে, রান্নাঘর ধুয়ে মুছে, বৈঠকখানা ঝাঁট দিয়ে, তোমার 3 কলকে তামাক সেজে রেখে, চায়ের সরঞ্জাম সব গোছগাছ করে বেলা 3টে 3:30 সময় চলে গেছে। বেশ হয়েছে, আমি খুব ভালো লোক ঠিক করেছি, হয়তো কাল থেকেই আসবে। পরের দিন একটি ফিটফাট জোয়ান ছোকরা চাকর এ বাড়িতে দেখা দিল। যোগেশবাবু তাকে বললেন, বেশ ভালো করে দেখে শুনে কাজ করবি, বুঝলি? নতুন চাকর কোনো জবাব দিল না, চুপ করে রইল। 3-4 দিন বেশ গেল। তারপর মণিমালা একদিন যোগেশবাবুকে বললেন, চাকরটার মেজাজ একটু রোখা গোছের বলে মনে হচ্ছে। কেন বলো তো? ওর ধরন ধারণে যেন বুঝতে পারছি। আজ সকালে বললুম, বাসনগুলো একটু চেপে মাজিস, বেশ তেমন ঝকঝকে হয় না কেন? তা আমাকে বললে, ভালো করেই মাজি, ঝকঝকে না হলে কি করব? তা এমন কোনো অন্যায় তো বলেনি, ভালো করেই হয়তো মাঝে, ঝকঝকে না হয় তো ও আর কি করবে? তা নয়, কথাটা ভালো করে তো বলা যায়, যেন একটু রুক্ষ ভাব, তাই বলছি। ও কিছু নয়, খাঁটি লোক আর কি। হপ্তাখানেক কেটে গেল। যোগেশবাবুর 2-3টি বন্ধু বেলা 3টের সময় আসবেন। বেলা তখন প্রায় 2:30। মণিমালাকে বললেন, কিছু নোনতা আর মিষ্টি দোকান থেকে এনে রাখতে হবে, চাকরটাকে একবার ডাকো তো। উঠানের একধারে টালির ছাওয়া ছোট একটা ঘর ছিল। তার একদিকে কয়লা ঘুঁটে থাকত, বাকিটায় নীলমণি শুতো। নতুন চাকরও সেইখানে শোয়। মণিমালা বাইরে থেকে 2-3 বার ডেকে তার কোনো সাড়া পেলেন না। তখন যোগেশবাবু ঘরের মধ্যে ঢুকে দেখেন সে ঘুমুচ্ছে। এই ওরে, শুনছিস? কোনো সাড়া নেই। এই ছোকরা, এই দুর্মতি, এ যে কুম্ভকর্ণের ঘুম ঘুমুচ্ছিস? ওঠ শিগগির, ওঠ ওঠ ওঠ, এই দুর্মতি। সোজা হয়ে উঠে বসে সে বললে, নাম ভ্যাস্তা করে আমায় ডাকবেন না বলে রাখছি।
আমার নাম কি দুর্মতি? সামনে সাপ দেখলে যেমন লোকে চমকে ওঠে, যোগেশবাবু সেই রকম চমকে উঠলেন। বললেন, তোর ওই দাঁত ভাঙার নাম দুর্গাপতি সবসময় আমার খেয়ালে থাকে না, এবার থেকে একটু খেয়ালে রাখবেন। বটে, 7 দিনেই যে দেখছি তেল বেশ জমে উঠল। স্টুপিড কোথাকার। আচ্ছা, হচ্ছে ব্যবস্থা। এখন উঠে বস শিগগির, দোকান থেকে খাবার কিনে আনতে হবে। ওঠ ওঠ। চোখ মুখ রগড়াইতে রগড়াইতে দুর্গাপতি বললে, দুপুরবেলা ঘন্টা 2-3 বিশ্রামের সময়, আমি এখন কিছু করতে পারবো না। রাগে যোগেশবাবুর চোখ মুখ লাল হয়ে উঠল। কোনো কথাই তার মুখ দিয়ে বার হলো না। তার খাঁটি লোক তখন বলে উঠল, ইউ টু বি ক্যান মাস্টার, বাট আই ইজ নট ইয়োর স্লেভ। নির্মেঘ আকাশে বজ্রাঘাত। দুর্গাপতির কথা শুনে মিনিটখানেক যোগেশবাবু পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তুমুল কাণ্ড বেঁধে গেল। যোগেশবাবু তাকে এই মারতে যান তো এই মারতে যান। যোগেশবাবু যত বলেন সেও তত বলে। পাড়ার 15-20 জন প্রতিবেশী এসে সেখানে জমায়েত হয়ে পড়ল। যোগেশবাবুর সেই 3টি বন্ধু এসে পড়লেন। ব্যাপার দেখে সকলেই অবাক। ব্যাপারটা তুমুল হলেও মূল রহস্যটি তখনই জানা গেল। ছোকরাটি গরিবের ছেলে, পরপর 2বার স্কুল ফাইনাল ফেল করায় বাপ খুব তিরস্কার করে। ছোকরার অভিমান আর রাগ ছিল খুব বেশি। অভিমানে বাড়ি থেকে কলকাতায় চলে আসে। উদ্দেশ্য, আর কখনো বাপের মুখ দেখবে না। ভিক্ষে করে খেতে হয়, লোকের বাড়ি চাকর থাকতে হয়, কুলিগিরি করতে হয়, তাতেও স্বীকার। যাক, দুর্গাপতিকে সেই দিনই সসম্মানে বিদায় দেওয়া হলো। মণিমালা বললেন, কিন্তু চাকর একটা তো চাই, তা না হলে তো মহা মুশকিল হবে। যোগেশবাবু বললেন, কিছু মুশকিল হবে না, 2-1 দিনের ভেতরেই আমি ভালো চাকর জোগাড় করে ফেলব। তোমার দেশ কোথা? আগে দেশ আমার ডায়মন্ড হারবারের ওইদিকে ছিড়াকোল। নাম কি তোমার? সদাই দাস। বাবা রেখেছিলেন সদানন্দ, তা সকলে ওই সদাই বলে ডাকে। তা বেশ। এখন কথা হচ্ছে, বেশ মন লাগিয়ে কাজকর্ম করতে পারবে তো? তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি ভালো লোক, সরল সাদাসিধে। সেটা বাবা আপনাদেরই আশীর্বাদ। বোকা হয়ে কি হবে বাবা? নোকে আমায় বলে তুমি সাদাসিধে মানুষ, তাই তোমার নামটা সোজা দিক দিয়েও যা, উল্টো দিক দিয়েও তা। যোগেশবাবু বললেন, ও সদাই দাস, হ্যাঁ তাই তো বটে। সদাই আকাশের দিকে চেয়ে জোড়হাত কপালে ঠেকিয়ে বললে, ওই উনি সত্য বাবা, আর সবই তো মিছে। জাল জুচ্চুরি, চুরি ফাঁকিবাজি, এসবে কি পেট ভরে রে বাবা? তার শ্রীচরণে মাথা দিয়ে পড়ে থাকলে এই চামড়ার পেটটার জন্যে কাউকে কি আর ভাবতে হয়? সদাই সেই দিন থেকে এ বাড়িতে বহাল হয়ে গেল। যোগেশবাবু মণিমালাকে বললেন, ভগবান এবার ভালো লোক জুটিয়ে দিলেন। গৃহিণী মণিমালা বললেন, হ্যাঁ লোকটি খুবই ভালো। মানুষের চেহারা আর কথাবার্তাতেই অনেকটা বোঝা যায়। তোমার ওই ছোকরা চাকরটার চেহারা আর কথাবার্তা শুনেই আমার গোড়া একটু সন্দেহ হয়েছিল। দেশের মধ্যে কত ঝড়ঝাপটা বয়ে গেল। শিক্ষক ধর্মঘট গেল, ছাত্র ধর্মঘট গেল, ট্রাম স্ট্রাইক হলো। যোগেশবাবুর সংসার কিন্তু দিব্যি চলতে লাগলো, কোনো গোলমাল নেই। যোগেশবাবু খান দান, ঘুমন বেড়ান, সংসার করেন, ধর্ম করেন, সংসার ধর্মও করেন। তাছাড়া সন্ধ্যার পর বৈঠকখানায় বসে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের সঙ্গে তাসপাশা খেলেন এবং খবরের কাগজ পড়ে নানারূপ আন্দোলন আলোচনাও করেন। স্ত্রী মণিমালা নিশ্চিন্ত মনে রান্নাবান্না করেন, গৃহস্থালির কাজকর্ম করেন। অবসরকালে পুরানো খবরের কাগজ বা মাসিক পত্র পড়েন। মাঝে মাঝে পুণ্য সঞ্চয়ের জন্য গঙ্গা স্নান করে আসেন, দক্ষিণেশ্বরে যান, কালীঘাটে যান। আর সদাই
সদাই প্রফুল্ল তার অন্তর। সমস্ত দিন সংসারের কাজকর্ম করে, কাজের ফুরসতে মণিমালার কাছে এসে বসে, 5টা ভালো কথা শোনে ও শোনায়। কখনো কখনো বা তার ঘরটির মধ্যে বসে গুনগুন করে 2টো ঠাকুর দেবতার গান গায়। এইভাবেই বেশ সহজে, শৃঙ্খলা এবং নির্বিবাদে এবারই দিন কাটতে লাগল। একখানা বাংলা বই সিনেমা হলে খুব হুল্লোড়ের সৃষ্টি করেছে। মণিমালা বললেন, মিনুর মা, সুরত দিদি, ও বাড়ির জেঠিমা, ওরা সব যাচ্ছে, আমাকে যেতে বলছে। যাব ওদের সঙ্গে আজ, বইখানা দেখে আসব। যোগেশবাবু সম্মতি দিলেন। 6টা থেকে 9টার শো। মণিমালা ওদের সঙ্গে 5টার পরই বেরিয়ে গেলেন। সন্ধ্যার ঠিক পরেই প্রসন্নবাবু এসে যোগেশবাবুকে বললেন, এক চাল হবে নাকি? মানে দাবাবোরে খেলা। যোগেশবাবু বললেন, তা বসলে হয়, আজ বাড়িতে ওরা কেউ নেই, এসো বসে বসে 2-1 দান খেলাই যাক। মতিবাবু এসে দেখা দিলেন। খানিক পরে কিশোরীবাবু এসে জমলেন। সুতরাং খেলাটাও বেশ জমল। খেলায় বসবার আগে যোগেশবাবু সদাইকে বলে এলেন, তুই যেন কোথাও বেরোসনি, ওরা 9টাতেই এসে পড়বে, সদরে খিল লাগিয়ে রাখবি, যেন খোলা রাখিসনি। সদাই বলল, সে আর আপনাকে বলতে হবে না দেবতা, এই চায়ের কাপ ডিশ 4খানা ধুয়ে রেখেই সদরে খিল লাগিয়ে দিয়ে বসবো। আপনার চারকোলকে তামাক সেজে টেজে ঠিক করে রেখে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই খেলা খুব জমে উঠল। নৌকো, গজ, ঘোড়া, কিস্তি ইত্যাদির জোর শব্দে বৈঠকখানার বদ্ধ বাতাস মাঝে মাঝে কেঁপে উঠতে লাগল। সদাই চায়ের বাসন ধুয়ে সদরে খিল লাগিয়ে তার ঘরটির মধ্যে বসে গুনগুন করে গান ধরল। আমার সকল দুঃখ দূর করো হে দুঃখহারি, যেন জন্ম জন্ম ওই চরণে থাকতে পারি। 9টার কিছু পরেই মণিমালা সিনেমা থেকে ফিরে এসে দেখলেন সদর দরজা খোলা হাঁ হাঁ করছে, শোবার ঘরের দরজাও তাই। বৈঠকখানায় গজ বোরের চিৎকার চলছে। সদাইয়ের কোনো সাড়া শব্দ নেই। ঘরের মধ্যে লাইটটা জ্বালাই ছিল। মণিমালা ব্যস্ত ভীত হয়ে ঘরের মধ্যে ঢুকে দেখেন সর্বনাশ, ট্রাঙ্ক ভাঙা, আলমারি খোলা, সব চুরি হয়ে গেছে। মণিমালার মাথা ঘুরে গেল। সদাই কোথা? তার কোনো পাত্তাই নেই। সদা, সদা, সদাই! সেই সরল সাদাসিদে ভালো লোক, যার নামের এদিক ওদিক দুদিকই সোজা, সেই সাধু সদাই দাস প্রায় 1000-2-2.5 টাকার জিনিস চমৎকার চক্ষুদান দিয়ে সরে পড়েছে। 4 ভরির হার 1 ছড়া, 6 ভরির তাবিজ, সোনার বোতাম, আংটি 3টে, ফাউন্টেন পেন, রিস্টওয়াচ, 4-5খানা ভালো শাড়ি, 2খানা আলোয়ান, 1খানা শাল, 1খানা ছুরি, 2খানা কাঁচি, 2টো স্ক্রুড্রাইভার, 1 কৌটো চা, 8 প্যাকেট সিগারেট, একটা সিগারেট লাইটার, টর্চ, ছোট একটা পকেট আয়না, সেপটিক খুর, গায়ে মাখবার 3খানা সাবান, 1 শিশি সেন্ট, একখানা বড় বিছানার চাদর ইত্যাদি। প্রসন্নবাবু বললেন, লোকটাকে আমার যেন কেমন কেমন লাগতো। ওই যে গলায় তুলসীর মালা, অত্যন্ত বিনয়ী আর মিষ্টি মিষ্টি কথা, তাইতেই আমার। মতিবাবু বললেন, ওর দেশে একবার খবর নিন, আর পুলিশেও একটা খবর দিয়ে রাখুন। তবে ও হলো পাকা চোর, ওকে পাওয়ার। কিশোরীবাবু বললেন, যা গেছে তার আশা ছেড়ে দিন যোগেশবাবু, তবে এবার থেকে সাবধান হন। অনেকে অনেক রকমই পরামর্শ দিলেন। যোগেশবাবু দিন কতক একেবারেই মুষড়ে পড়লেন। মণিমালা বললেন, যা হবার তা তো হলো, এখন বসে বসে হা হুতোষ করে আর কোনো লাভ নেই। এদিকে চাকরও তো একজন চাই, নইলে সংসারের কাজকর্ম তো বসে থাকবে না। দিন 2 পরে যোগেশবাবু একজন পশ্চিমা লোককে কোত্থেকে ধরে নিয়ে এলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তোমারা নাম क्या है? हमरा नाम दीपाल, हमको तो आप जानता है बाबू,
ওই बोस बाबू को कोयला का दुकान में हम काम करा है। आपको एक कुठी में हम कोयला दे गया 3-4 दफे। এখন কি আর কাম করো না ওখানে? थोड़ा थोड़ा काम करता है, 2-4 मोट हमको देता है, 2 आना करके मोट मिलता, उसमें हमको कैसे चलेगा बाबू? उसीलिए हम। তা তোমায় আমি রাখতে পারি, বাংলা কইতে পারবে তো? औरत लोग तुम्हारा हिंदी तो नहीं समझेगा। हाँ बाबू, हमी तो जानी, 16 बरस हमी बांगला में आছি बाबू। তা ঠিক আছে, তাহলে আজ থেকে काम में लग जाओ। ওই जो हम तुमको बोला है, सूखा 20 रुपया करके तुम्ही पाबे। और 2 रुपया बाबू साहब मेहरबानी कीजिए, नहीं तो। बांग्ला में बोलो, बांग्ला में बोलो। লোকটা হাসতে হাসতে বলল, बांग्ला तो और থাকবে না বাবু, कागज में लिखता, सब हिंदी में হয়ে যাবে, हिंदी बात सब कोई को बोलते होबे बाबू। और 2 रुपया। শোনো, ওই 20 रुपया এখন পাবে, 2-1 মাহিনা ভালো করে কাজ করলে আর 2 টাকা করে বাড়িয়ে দেব। দীপাল বহাল হয়ে গেল। মাসে 20 টাকা মাইনে শুকা, অর্থাৎ এখানে খাবে না। বাজারের দিকে ওর বাসা আছে, সেখানে ওর জেনানা আছে। 6টায় এসে কাজকর্ম করে 11টায় চলে যাবে, আবার 3টে এসে রাত 8টা-9টায় চলে যাবে। যোগেশবাবু মণিমালাকে বললেন, দেখিয়ে শুনিয়ে নিলে এ লোকটা নেহাত মন্দ হবে না, তবে ও রাত্রিরে থাকতে পারবে না, বাসায় ওর বউ আছে, সুতরাং। যাই হোক, দীপাল সেই দিন থেকে কাজ শুরু করে দিলে। ও মাইজি, মাইজি, মাইজি। খ্যাঁকে গলায় উঠানে দাঁড়িয়ে কে ডাকল, ও মাইজি, মাইজি। বেলা তখন আন্দাজ 1:30। মণিমালা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন কুশ্রী চেহারার একটা পশ্চিমা মেয়ে লোক। পাহাড়ে জমির মতো দেহের চারিদিকে তার কোথাও বা গর্ত, কোথাও বা ঢিবি, কোমর ভাঙা, একটা চোখের মণি চোখের বাইরে বেরিয়ে পড়েছে, কিন্তু চোখ দুটোতে সযত্নে কাজল অথবা সুরমা টানা। দাঁতগুলোর মধ্যে জ্যামিতির সব রকম ফিগারই আছে এবং সেগুলোও পরস্পর বিচ্ছিন্ন। তাদের 2-4টে বেরিয়ে একটু ফাঁকায় আসবার জন্য যেন ঠেলাঠেলি লাগিয়েছে। রংটাকে ঠিক কালো বলা যায় না, না কালো, না ফ্যাকাশে, না নীল, না মেটে, না ছাই রং। এইসবের একত্র মিশ্রণে যে একটা অসাধারণ রং হয়, সম্ভবত তাই। তবে তার মধ্যে কালোরই বেশি প্রভাব। মাথা কেশশূন্যও নয়, কেশযুক্তও নয়। যে কগাছা ছাই মেটে রঙের চুল আছে, তাই দিয়েই ছোট একটা ঝুঁটির মতো ঘাড়ের দিকে টেনে বাঁধা। বয়স তার আন্দাজ করতে কারোরই সাধ্যে কুলোবে না। তার চেহারা দেখে বয়স বলা তার সৃষ্টিকর্তারও সাধ্যের অতীত। এ হেন একটি অপরূপ মূর্তিকে দুপুরবেলা উঠানে দাঁড়িয়ে থাকতে দেখে মণিমালা জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি চাও? तुम्हारा हिया जो आदमी काम करता है, वो हमारा आदमी है माँ जी। वो कहाँ है, जरा बोलाई दीजिए तो। এই সূত্রে সে হিন্দিতে বাংলাতে মিশিয়ে যা বললে তা মোটামুটি এই, সে দীপালের বউ। দীপাল তাকে মোটেই দেখতে পারে না, সেই জন্য দুসরি একটা মেয়ে লোককে দীপাল শাদি করে অন্য ঘর ভাড়া করে আছে। আগের বউকে দীপাল আর দেখে না, শোনে না, লুকিয়ে লুকিয়ে পালিয়ে থাকে। তাই তার একবার দেখা পেলে সে তার গলায় গামছা বেঁধে টেনে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। যোগেশবাবু ঘর থেকে তেড়ে বাইরে এসে বললেন, अभी है नहीं, चला जाओ, यहाँ हल्ला मत करो, तुम्हारा घर में उसको साथ বোঝাপড়া করো। কিন্তু বকতে বকতে সে বাড়ির বার হয়ে গেল। বিকালে দীপাল এলে যোগেশবাবু তাকে বললেন, আমার এখানে বাড়ির মধ্যে এসে ও এরকম করে কেন? তাহলে তো তোমায় আমি রাখবো না। এসব তোমাদের কি কেলেঙ্কারি কাণ্ড? আরে বাবু, ও হামরা কই নেই আছে,
ও আওরাত। খুব একটা ধমক দিয়ে যোগেশবাবু বললেন, শুয়ার কাহিকা, এসব এখানে চলবে না। তোমার মা তাও ইহা। পরের দিন সকালে দীপাল কলতলায় বাসন মাজছিল। সেই সময় একপাল রং বেরঙের কুলি শ্রেণীর পশ্চিমা আর সেই মেয়েটি বাড়ির সামনেকার রাস্তায় এসে মহা হল্লা জুড়ে দিলে ও দীপালের উদ্দেশ্যে নানা রকম অশ্লীল সম্বোধন বর্ষণ করতে লাগল। লোকগুলোর মধ্যে কারো খালি গা, কারো বা মাথায় ময়লা একখানা গামছা বাঁধা, আবার কারো মালকোচা বাঁধা ময়লা কাপড়ের উপর সাবান কাচা ফর্সা পাঞ্জাবি। যোগেশবাবু ও পাড়ার দু একজন ভদ্রলোক তাদের চলে যেতে বললেন। কে কার কথা শোনে? তারা দীপালের উদ্দেশ্যে সমানে হল্লা করে যেতে লাগল। তার উপর সেই মেয়েটির কাঙস্য কণ্ঠ সমস্ত হল্লাকে ছাপিয়ে যেতে লাগল। যোগেশবাবু চিৎকার করে বললেন, তুম লোক কো সব পুলিশ মে দেগা, উল্লু কাহিকা, ইহা পর হল্লা মাত করো, চলা যাও সব। তারপর তিনি বাড়ির মধ্যে ঢুকে একগাছা শঙ্কর মাছের চাবুক নিয়ে দীপালকে তেড়ে গেলেন। দীপাল ভয়ে বাইরে পালিয়ে এলো। সঙ্গে সঙ্গেই সেই লোকগুলো তাকে জাপটে ধরে ফেললে। আর সেই মেয়েটি ছুটে এসে এক হাতে দীপালের কাপড় ধরে আর এক হাতে একগাছা ঝাঁটা নিয়ে তাকে মারতে মারতে হিঁচড়ে টেনে নিয়ে যেতে লাগল। কেলেঙ্কারির এক শেষ। রাস্তায় বহু লোক জমে গেল। অবস্থাটা কতক শান্ত হলে মণিমালা বললেন, কি জঘন্য ব্যাপার! নীলমণিকে তাড়িয়ে দেবার পর থেকে এসব কি হতে লাগলো? যোগেশবাবু একটি কথাও আর বললেন না। তেলের বাটি নিয়ে নীরবে তেল মাখতে লাগলেন। সেই দিন স্নানাহার করে জামা কাপড় পরে তিনি বেরিয়ে গেলেন। মণিমালাকে বলে গেলেন ফিরতে সন্ধ্যা হবে। সন্ধ্যার পর মণিমালা রান্নাঘরে বসে কুটনো কুটছিলেন। হঠাৎ কার পায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখেন নীলমণি চৌকাঠে মাথা রেখে তাকে প্রণাম করছে। চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কে, নীলমণি? হ্যাঁ মা, ভালো আছেন তো? বাবু বারাসাতে গিয়ে আমাকে নিয়ে এলেন। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।